তোমার সঙ্গে বিয়ের পরে কথা হয়েছে? না, আমার সাথে তুমি যাওনি ওকে? আমি ছিলাম না শহরে। ফোন করে ওকে? তুমি কি রিহ্যাবে গেছো? না, আমাকে যেতে হয়নি। আমরা তো সিনেমা নিয়ে কথা বলতে এসে গেছি রাহুলের সঙ্গে। রাহুলকে কেনা চেনে, রাহুল অরুণোদয় ব্যানার্জি, এবং আমাদের ভীষণ প্রিয় আর খুব লাভেবল একজন। আর ওর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। নিবেদিতা অনলাইনে, আজকে আমি নিবেদিতা দে রাহুলের বাড়িতে। আচ্ছা রাহুল, তোমার এই মুহূর্তে তুমি কি কি করছো সেটা আগে বলো। আমি অনেক কিছু করছি, তার মধ্যে লেখালেখির একটা বড় কাজ চলছে আমার। মানে প্রায় 3-4টে লেখার ডেডলাইন আমার গলার সামনে এরকমভাবে দাঁড়িয়ে আছে, এবং আমি খুব ভয়ে ভয়ে আছি যে এক্ষুনি বুঝি ফোন বেজে উঠলো যে কই এখনও তো পৌঁছলো না। সেই কাজগুলো বাদ দিলে সামনে একটি সিরিজ করছি। আমার যাত্রা সিজন শেষের পথে। লীনাদির একটা সিরিয়াল করবার কথা চলছে। যে সিরিয়ালটা তুমি এখন করছো সেটার নামটা বলো। হরগৌরী পাইস হোটেল। আমি করছিলাম, কিন্তু আমি একটা ব্রেক নিই আমার এই যাত্রা সিজনটাতে মন্দির যাত্রা করবার জন্য। কি যাত্রা করছিলা? সেই তো আবার কাছে এলে। আচ্ছা, কে ছিল তোমার সঙ্গে? কে আছে জুটিতে? জুটিতে অয়ন্তিকা বলে একজন আছেন, এবং সবাই যাত্রায় নাম করা যারা যারা আছেন। সিদ্ধার্থ অত্যন্ত গুণী একজন অভিনেতা। তো মজার এক্সপিরিয়েন্স সেটাও হলো। পুরো শীত জুড়ে পশ্চিমবঙ্গের নানা জায়গায় ঘুরলাম, নানা রকম মানুষের সাথে আলাপ হলো, নানা রকম সেলফির আবদার মেটালাম। সেটাও একটা এক্সপিরিয়েন্স, ভালো। তুমি তো মানে থিয়েটার দিয়ে তোমার শুরু। হ্যাঁ, বাবার থিয়েটার। বাবার সাথে। বাবা বিজন ভট্টাচার্যের ছাত্র ছিলেন, এবং পরবর্তীকালে নবারুণ ভট্টাচার্য যখন নবান্ন বলে নাটকের দলটি খোলেন, তার অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন, নবারুণের সঙ্গী ছিলেন। তো তুমি কি কাজ করে খুশি? এখন যা কাজ করছো তাতে কি তুমি স্যাটিসফাইড? স্যাটিসফাইড বোধহয় কেউ হয় না এই পৃথিবীতে। কেউই, কোনো শিল্পী মনে হয় না যে তার মনে হয় না সে তার যথেষ্ট ডিউ পাচ্ছে। যে হয়তো প্রচুর পপুলারিটি পাচ্ছে তার মনে হচ্ছে ওই ক্লাসের লোক আমাকে বুঝলো না, শুধু মাসই আমাকে বুঝলো। আবার যে ক্লাসের কাছে গ্রহণীয়, সে আমার সাহিত্য হয়নি সর্বত্রগামী বলে আক্ষেপ করছে। তো উল্টো দিকটা ঘৃণার লাগে, উল্টো দিকটা সবার ঘৃণার লাগে, তো আমারও লাগে। কিন্তু আই এম হ্যাপি। আমি জীবনটা খুব সহজভাবে দেখি, কারণ আমি সহজের বাবা। তো আমার দিনের শেষে পছন্দসই বই কিনতে পারলাম কি না, পছন্দসই সিনেমা হলে এলে দেখতে যাওয়ার টাকা থাকলো কি না, এটাই যথেষ্ট। তোমার তো বই, সিনেমা দেখা, ফুটবল, ক্রিকেট। তুমি এই দলটাই ছিলে কি? এই যে যিশুদের যে খেলাটা হলো না? হ্যাঁ, আমি ফাইনালে গিয়েছিলাম। আমি দলে ছিলাম না, কিন্তু ফাইনালে গিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই গিয়েছিলাম, এবং আমি সেটা নিয়ে লিখেওছি। হ্যাঁ, আমাদের ওটা বিশাল। ওইটা আমরা আসলে 10 বছর ধরে আমি একটা সময় খেলেছি। তারপর মানে আমাদের সিসিএলে খেলেছি, কিন্তু আমি খুব একটা ভালো প্লেয়ার ছিলাম না। সেই কারণে সেই সময় বেঙ্গল টাইগার সিসিএল জিততো না। কিন্তু আমরা 10 বছর ধরে স্ট্রাগল করেছি, এবং এটা সত্যি কথা, লোকে বললে বিশ্বাস করবে না, যদি 7টা টিম থাকতো আমরা 7 নম্বরে শেষ করতাম। এত খারাপ অবস্থা ছিল আমাদের। এক যিশুদা আর জয়, এরা ছাড়া কেউ কিচ্ছু মানে কন্ট্রিবিউট করতে পারতো না মাঠে। সেখান থেকে আজকে এরকম একটা দল তৈরি করা, এবং প্রত্যেকে এইভাবে
ফাইনালে গিয়ে জেতা, এবং লোকেদের যেমন আমাদের লাইফটাকে অ্যাসপিরেশনাল লাগে যে ক্যামেরার সামনেই, আমাদের আবার ক্রিকেটের লাইফটা তো অ্যাসপিরেশনাল লাগে। তো যখন ওই চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে আমরা ডাক আউট থেকে পিচের দিকে দৌড়চ্ছি, মনে হচ্ছে এটাই তো আমরা দেখেছি এতদিন আইপিএলে বা অন্য ক্রিকেট টুর্নামেন্টে, আজকে আমরাও এটা করবার সুযোগ পেলাম। সো ইট ওয়াজ ড্রিম কাম ট্রু। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন এই সত্যি ICL টা হওয়া। একটা স্বপ্ন সত্যি হওয়ার সত্যি একটা জায়গা করে দিয়েছে। তো তুমি গেছিলে, ফিরলে, এখন তোমার যে লেখাগুলো হাতে আছে সেগুলো আগে জানি কি কি। আমি এখন একটা উত্তর সম্পাদকীয় লিখছি একটি খবরের কাগজের জন্য। একটা লিখছি একটা বিতর্ক সভার জন্য, যেটা চন্দ্রিলদা অ্যারেঞ্জ করেছেন, এবং সেটার জন্য আমি সহজের সাথে অনেক আলোচনা করছি। কারণ সহজ কত বড় হলো, বয়স কত 11 হলো? 10 প্লাস, মানে 2013 কোন স্কুলে পড়ে? হেরিটেজ। আচ্ছা। এবং ও আমাকে, ওর সাথে আলোচনা করাটা আমার খুব উপকারে লাগে, কারণ ওর এত সুন্দর মতামত আছে। এবং ও মানে ওকে আমি লীলা মজুমদার পড়াতে গেছি, ও একটু লীলা মজুমদার হয়তো পড়েছে, কিন্তু ও তার বদলে আমাকে হ্যারি পটারটাও পড়িয়ে নিয়েছে। মানে এটা টু ওয়ে স্ট্রিট, মানে একা আমি যে শেখাতে যাচ্ছি সহজ শিখছে তা না। ও মানে বই পড়ে? হ্যাঁ, ও প্রচন্ড বই পড়ে। মানে তোমার দিকটা পেয়েছে? না, মায়ের দিক, মাও খুব বই পড়ে, বাবা মা দুজনেই বই পড়ে। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কাকে দেখেছি আবার বইটাকে গিয়ে প্রথমেই বইয়ের এতে চলে যায়, গিয়ে ওই বইটা আগে বার করে দেখে নিয়ে তারপরে বসে। প্রিয়াঙ্কা বই পড়ে, এখন কতটা পড়তে পারে না, প্রচুর অতটা কাজ করছে, প্রচুর কাজের চাপ আর প্রচুর ওয়ার্কলোড নেয়। এই লজ্জাটাতে তো আমি দেখলাম, লজ্জা প্রথম সিরিজটা ভালো, খুব দারুণ হয়েছে। তারপর ছোট লোক, হ্যাঁ, আর করেছে ওই ভীতু ভীতু ব্যাপারটা ভীষণ সুন্দর করেছে। আমার খুব প্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা। হ্যাঁ, তোমার ব্যক্তিগত জীবনে আসবো আমি, দাঁড়াও না। আচ্ছা, একটু কাট। তোমার একটুখানি ব্যক্তিগত জীবনে একটুখানি নিয়ে কথা বলি, কারণ ভীষণ চর্চায় থাকে তোমার ব্যক্তিগত জীবনটা। সেটা যদি নিয়ে যদিও কিছু ভুল, হ্যাঁ, সেটা নিয়ে কথা বলা মানে রুচি টুচি না, ব্যাপারটা হচ্ছে যে যেহেতু তুমি একটা পাবলিক ফিগার এবং তোমার ব্যক্তিগত জীবন জানার লোকের কৌতূহল আছে, তো সেটা আমারও দর্শকদের একটা মেটানোর একটা থেকে যায়, সেই জন্যই জিজ্ঞেস কর। তোমার তো প্রিয়াঙ্কার সঙ্গে এখন মোটামুটি আবার মিলন হয়ে গেছে সবাই, মানে তোমার প্রথমা স্ত্রীর সঙ্গে। হ্যাঁ, এবং তোমরা যে একটা অসাধারণ ছবি করেছিলে সেটা, আচ্ছা ভালো কথা, তোমাদের যে প্রথম ছবিটা এবং সেটা যে প্রচণ্ড হিট করেছিল, সেই ছবিটা কিন্তু তখন তোমাদের বিয়েটা লাইভ দেখানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবিপি আনন্দ। মানে তখন লাইভ বলে কিন্তু কিছু ছিল না, না মানে তখন কিন্তু ওই ছিল না, মানে ইউটিউব ছিল না, কিছু ছিল না। নির্বাচন লাইভ দেখানো হতো বা খেলা লাইভ দেখানো হতো। আমি বলছি যে মোবাইলে লাইভ বলে কোনো ঘটনা ততদিন ঘটেনি। কোন ইয়ারে হয়েছিল তোমাদের বিয়েটা? 2010। আর তোমাদের সিনেমাটা এসেছিল 7। এবং 2010-এ এবিপি আনন্দ পুরো সকাল থেকে একদম, এবং একমাত্র তোমারই বোধহয়, তোমাদেরই জীবন মানে এরম লাইভ দেখানো হয়, আর কারোর দেখানো হয়নি। না, তার আগে হয়ে গেছে, সেটাই তো আমাদেরকে বুঝিয়েছিল লোকে। সেটা হচ্ছে অভিষেক ঐশ্বরিয়া আজ তাককে বিক্রি করেছিল, সে পরে করেছিল না, অভিষেক ঐশ্বরিয়া আমাদের আগে। হ্যাঁ, তোমাদের আগে, কিন্তু বিয়ের সময় লাইভ না, ওটা বিয়ে লাইভ হয়েছিল। হ্যাঁ, আস্তাক করে বাংলায় কিছু হয়নি, না না না, কিন্তু হিন্দিতে লাইভ করেছিল, কিন্তু ওরা ওই ভেতরটা দেয়নি, ওই গাড়ি যাচ্ছে ভিতরে অনুষ্ঠান সব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা তোমাদের বুঝিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝিয়েছিল, মানে আমরা তোমরা অনুপ্রাণিত হয়েছিলে। কিন্তু তখন আমাদের, এখনকার দিনে হলে তো সবই লাইভ হয়ে যেত, হ্যাঁ, তখন তো ওরকম ছিল না, তখন লাইভ হয়েছিল। আমি প্রচন্ড বেঁচে গেছি, আমার এখন ভয় লাগে যে এখন বিয়ের সঙ্গে এত কিছু করতে হয়, সঙ্গীত। আমি যে ওই সময়টা জাস্ট আগে করে ফেলতে পেরেছি, এটা বেঁচে গেছি, তাই না? হ্যাঁ, করতে হয় না, মানে সবাই এক্সপেক্ট করে না। আর সঙ্গীত, তারপরে তোমার মানে ওই নন বেঙ্গলি সঙ্গীত জিনিসটা আমি দেখেছি হতে পারে অবাঙালি, কিন্তু এতে না গোটা পরিবার মজা পায়। এবং এই ডিভিডি গুলো ধরো দুটো পরিবারের দিদা একসাথে এসে একটা নাচলো,
2 বছর পর সেই দিদা আর নেই, কিন্তু ডিভিডিটাতে দিদা এখনো রয়ে গেছে। তো ওগুলো না খারাপও নয়, সবসময় সবকিছু যেটা আমাদের খারাপ না, কিন্তু আমাদের বাঙালিদেরও কিন্তু একটা সময় ছিল ঘরোয়া আসর, হারমোনিয়াম টেনে বসতো। হ্যাঁ, সেটা তো এখনো মনে আছে মামাটা আমাদের বিয়েতে, কাকা টাকাদের বিয়েতে বাসর জায়গা তো রীতিমতো আমরাও জেগেছি, মানে রীতিমতো। এবং মানে কোনে পক্ষ হলে বরপক্ষের সঙ্গে টক্কর, আর বরপক্ষ হলে কোনে পক্ষের সাথে টক্কর আমরা দিয়েছি রীতিমতো রাত্রিবেলা, কোন পক্ষ যেতে। তখন শুধু ভিডিওটা তোলা হতো না, তখন ভিডিও তোলার চল ছিল না, তখন পুরোটা ঘরোয়া ছিল। এবং খুব মজা হতো। তারপর ওই টাকা পাবনি নিতে হবে, সোজা তুলে নে, ঘর আটকানো, সোজা তুলে নে, এইসবগুলো। তো যাই হোক, তো তোমার তো বিয়ের কথা হলো, এবারে তোমাদের মধ্যে একটা, তোমরা বালি থেকে ঘুরে এলে, আমার যতদূর মনে পড়ছে ভীষণ সুন্দর সুন্দর ছবি দেখলাম, তুমি প্রিয়াঙ্কা সহজে। তারপরেই তোমাদের মধ্যে হঠাৎ একটা, না বালিতে তো আমরা হানিমুন করলাম। আচ্ছা, সহজ তো তার 3 বছর পর হয়েছে। একটা বালিতে তুমি সহজকে নিয়ে গেছো নাকি মলদ্বীপে? না, আমি সহজে প্রিয়াঙ্কার, ওইটা খুব সুন্দর ছবি ছিল, ওইটা আন্দামান, নীল সমুদ্রটা আমার মনে পড়ছে, ভীষণ চোখে ভাসছে ছবিটা। তারপর পরে একটা আমাদের ওই সময়টা একটা ব্রেকআপ মতন হলো। সেটার কোনো কারণ বলে কিছু দর্শাতে পারো? কারণ আজকে আমরা দুজন আজকে আবার একটা জায়গায় আসতে পেরেছি, তার কারণ হচ্ছে আমরা দুজনেই বুঝেছি সেটা সময়ই ছিল, আমাদের একার কারো দোষ ছিল না। সেই সময়টা হয়তো এটা ডিমান্ড করেছিল যে আমরা একটু আলাদা হই, না হলে আজকে যে প্রিয়াঙ্কা সরকারকে আমরা দেখছি, প্রিয়াঙ্কা সরকারকে হয়তো আমরা দেখতে পেতাম না, বা আজকে যে রাহুলকেও আমরা দেখছি, সে রাহুল মানে আমরা দুজনকে চেপে 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 মানে অজান্তেই দুজনেই দুজনের, দিদি তোমার তো একটা 100 দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তুমি দিনের পর দিন 60 দিচ্ছ, তুমি জানো এই ডিপ্রেশনটা তোমার উপর ওয়ার্ক করতে শুরু করবে যে আমি আমার বাকি 40টা কোথায়। এটা বোথ ওয়েজ ওয়ার্কিং ছিল, মানে আমিও বুঝতাম যে আমি আমার 100টা নই, এবং আমার এই বোঝাটা প্রিয়াঙ্কার উপরও বোঝা হয়ে চাপতো, কারণ প্রিয়াঙ্কাও 100 থাকতো না। আমরা দুজনেই, এটা অনেকটা বাচ্চা ছোট থাকলে হয়, কিন্তু হ্যাঁ ওটাও একটা কেস, বাচ্চা ছোট থাকলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা অদ্ভুত বিভাজন তৈরি হয়ে যায়, যেটা নিজের অজান্তে। এটাও খানিকটা হয়তো হয়েছিল যে আমি প্রিয়াঙ্কার 100% অ্যাটেনশন পেতাম, সেখান থেকে সহজ পুরো অ্যাটেনশন পাওয়া শুরু করলো। এটাই হয়, তো আমি একটু টেরিটোরিয়াল হয়ে গেলাম, একটা ব্লুজ হয়, মানে ওই একটা পোস্টনেটাল একটা ডিপ্রেশন আসে, সেটা সব মিলিয়ে ওইটা। তারপর সময় আবার শিক্ষা দিল, আবার গাড়ি ট্র্যাকে। এবার প্রিয়াঙ্কা একটা মন্তব্য করেছে কিছুদিন আগে যে জানি না আবার কতদিন একসঙ্গে থাকতে পারবো। তো সেটা কি তোমরা কি এরকম আলাদা আলাদা বাড়িতেই থাকার প্ল্যানিং এ আছো, নাকি সময় যেরকম বলবে সেরকম? না, আমরা যে আলাদা বাড়িতে আছি সেটা ওরকমও নয়। প্রিয়াঙ্কার সাথে প্রিয়াঙ্কার বাবা মা থাকে না, আমার সাথে আমার মা থাকে, এবং আমি দিনের প্রায় বেশিরভাগ সময়টাই শহর স্কুল থেকে ফেরার পর ওখানে থাকি। প্রিয়াঙ্কা যে কটা দিন ছুটি পায়, সহজ আর প্রিয়াঙ্কা পুরো এই বাড়িতেই ল্যাদ খায়, আমরা প্রচুর খাওয়া দাওয়া করি, করি, এবং এটাই আমাদের আপাতত ভাল লাগছে। এভাবেই বেবি স্টেপস, ওয়ান স্টেপ অ্যাট আ পয়েন্ট। ভবিষ্যৎ দেখুক, ভবিষ্যৎ দেখুন। একদম ঠিক কথা, সময়ের থেকে বড় কিছু হয় না। সেটা কে কতটা এগিয়ে আসবে, কপা এগোবে কপা পেছবে, সেটা তো বলা যায় না। কিন্তু মাঝখানে তোমার জীবনে আবার একটু এদিক ওদিক, মানে তোমার একটু ভালোবাসা হয়েছে, সেগুলো তো সবার জীবনে হয়। সেগুলো সম্পর্কে যদি কিছু বলো, মানে যেমন ধরো তোমার সন্দীপ্তা বা রুকমা, এদের সঙ্গে। রুকমাটা তো আমি আজও যতবার শুনি হাস্যকর লাগে, মানে কি বলবো, আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ডদের একজন মনে করি, বেটার ফ্রেন্ডসদের একজন মনে করি রুকমাকে। রুকমা আমার এখনও কোনো ফাজলামি করতে ইচ্ছে করলে, কোনো ইয়ার্কি মারতে ইচ্ছে করলে আমি রুকমাকে ফোন করি। রুকমা সারাক্ষণ আমাকে উল্টোপাল্টা ভিডিওস পাঠায়, মানে মজার সব ভিডিওস পাঠায়। ভীষণ মিম টিম হয়েছে। আমরা
উই শেয়ার ডিপ ডিপ বন্ড, এবং সেটা কোনো দিন ভাঙবে না। এবং আর বিষয়টা সন্দীপ্তার হলে দেখুন, আমরা কোনো দিনই এটা যে কদিন আমাদেরকে নিয়ে যা আলোচনা হয়েছে, কিন্তু আমরা কোনো দিনই পাবলিকলি বলিনি যে আমরা কোনো সম্পর্কে আছি। আর আজকে যখন সন্দীপ্তা খুব ভালো আছে একজনের সাথে, তখন নতুন করে আমার স্বীকার করার কিছু নেই যে আমি ওর প্রেমিক ছিলাম। আমরা বন্ধু ছিলাম, একটা দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। এবং কিন্তু একটু বন্ধুত্বের চেয়ে কিছু বেশি হয়তো। হ্যাঁ, কিন্তু আমাদের খুব ভালো এখনো স্মৃতি বিয়ে হয়ে রয়েছে। গেছে, হ্যাঁ। এবং আমাদের যে সম্পর্ক তো আর এলআইসি বন্ড নয় যে গ্যারান্টির সাথে আসবে। না না, সে তো নদীর মতো বাঁকে বাঁকে ঘোরে। এবং আই এম ভেরি হ্যাপি ফর হার। তোমার সঙ্গে বিয়ের পরে কথা হয়েছে? না, আমার সাথে তুমি যাওনি ওকে? আমি ছিলাম না শহরে। ফোন করে ওকে শুভেচ্ছা? না না, অতটা আর করা হয়নি। মানে অতটাও বন্ধুত্ব মানে এখন আর অতটা বন্ধুত্ব নেই। হ্যাঁ, মানে রুকমার সঙ্গে যে ধরনের বন্ধুত্ব সন্দীপ্তার সঙ্গে সেই ধরনের বন্ধুত্ব নয়, জিনিসটা আলাদা, তাই তো? সেই জন্য রুকমার সাথে এই বন্ধুত্বটা কোনোদিন ভাঙবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সন্দীপ্তা ইজ সামথিং ডিফারেন্ট। ওকে, আর তোমার এই যে প্রিয়াঙ্কা এই সম্পর্কগুলো কি চোখে দেখে? প্রিয়াঙ্কা আমার জীবনের সব জানে, আমি প্রিয়াঙ্কার জীবনের সব জানি। আমরা দুজনের কাছে খোলা বই, এটা আজকে আমাদের কাছে একটা খুব সুবিধে। কিছু প্রিটেন্ড করতে হয় না দুজনকে, দুজনের সব ডার্ক সিক্রেটস গুলো জানি। এবং জেনে নিয়েও যখন তোমাদের মধ্যে এই ভালোবাসাটা আছে, তার মানে এটা সত্যি। হ্যাঁ, পারস্পরিক সম্মানটা খুব গুরুত্বপূর্ণ। তো আমার প্রিয়াঙ্কার প্রতি একটা প্রচন্ড সম্মান আছে, আর প্রিয়াঙ্কারও বোধহয় আছে, যে সেটাই বাঁচিয়ে রেখেছে। আর তোমাদের তো কি অফ এভরিথিং হচ্ছে সহজ। হ্যাঁ, সহজ আমাদের জীবনে সহজ করে দিয়েছে জীবনটাকে। সহজ, সত্যি সহজ করেছে। এবং সহজ সত্যি এমন একটা মানুষ, যার জন্য আমি প্রিয়াঙ্কার কাছে যত ধন্যবাদ জানাই কম হয়। কারণ যে 5টা বছর বা 6টা বছর আমরা আলাদা ছিলাম, সেই সময়টা তো সহজে একটা খুব ফর্মেটিভ ইয়ার। তখন আমি সপ্তাহে একদিন দেখা করছি বা 2 দিন দেখা করছি, কিন্তু বেশিরভাগ সময়টা ওর মা ওকে দিয়েছে। এবং ও হি হ্যাজ বিকাম সাচ এ ওয়ান্ডারফুল পারসন। এবং প্রিয়াঙ্কা, যেটা আমার সব থেকে ভালো লেগেছে, যে এই 6টা বছরে ওর পক্ষে একটা খুব সহজ রাস্তা ছিল আমাকে ভিলেন বানিয়ে দেওয়া। সেটা একদিনের জন্য বানায়নি। সেটা যদি বানাতো, আজকে আমাদের আর একসাথে হওয়া হতো না। তোমার এই 5 বছরের জন্য আফসোস হয় না? আফসোস করে তো কোনো লাভ নেই। আর মার্লন ব্র্যান্ডো গুরুদেব বলে দিয়েছেন, আফসোস খুব ইউজলেস একটা ইমোশন, একটাদের রেখে লাভ হয় না খুব একটা। সব শিখেছি, ঘুরেছি, ভালোই তো, সবই এক্সপেরিয়েন্স হয়েছে। হয়েছে। আচ্ছা, এবার একটা জিজ্ঞেস করি, তুমি বললে যে প্রিয়াঙ্কার মাঝখানে অত্যন্ত তিক্ত সেই ডিভোর্স অবধি গড়িয়ে চলে গেছিলো। এই যে ফিরে আসাটা তো হঠাৎ হয় না, মানে ধীরে ধীরে ফিরে আসা হয়। এই রিয়েলাইজেশনটা, এটা তো একটা পজিটিভ দিক। হ্যাঁ, সেটা কিভাবে এবং মানে শুরুয়াতটা কি করে হলো, আর সেইটা একটু যদি বলো, তাহলে অনেকে কিন্তু তোমাদের থেকে শুনে তাদেরও মনে হতে পারে। এইটা সব থেকে বেশি সম্ভব হয়েছে সহজের জন্য। সহজের ওয়েলবিং এর জন্য আমাদের কথাবার্তা তো হতোই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা দুজন এত ছোটবেলা থেকে একসাথে অভিনয় করছি। প্রেমটা অনেক পরে হয়েছে, অন্তত তার আগে 4 বছর আমরা একসাথে অভিনয় করে ফেলেছি দাদা বোনের চরিত্রে, সিরিয়ালে, বিভিন্ন ছোট ছোট সিরিয়ালে। আচ্ছা আচ্ছা, চিরদিনের আগে। হ্যাঁ, চিরদিনের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজও কোনো ভালো, হ্যাঁ, মানে ভেতরে মানে ডিপ রুটেড রিলেশন। হ্যাঁ, আজও কোনো ভালো সিনেমা দেখলে ওকে ফোন করে তুই করে কথা বলো। না, আমাদের এখন তুমি হয়ে গেছে ব্যাপারটা। মানে কি? না, ও তো চিরকালই তুমি বলতো, কারণ আমাকে তো রাহুল বলতো। আচ্ছা, অরুণোদয় দা বলতো। রাহুল তো পরে নাম হয়েছে চিরদিনের সময়। তো ও আমাকে অরুণোদয় দা বলতো, আমাকে প্রিয়াঙ্কা তুই বলতাম। এখন তারপর তুমি হয়ে গেছে দুটোই বিয়ের পর। কিন্তু
এখনো যদি কোনো ভালো সিরিজ যেমন কাঙ্কন আর্থ দেখে আমি সবার আগে ওকে জানালাম, তারপর ও যদি কিছু দেখে সবার আগে আমাকে জানাবে যে এটা দেখো, মানে দেখে ওর যদি মনে হয় এটা আমার ভালো লাগবে তবেই বলে। দুজনেই দুজনের অভাব বোধ করছিলাম, এবং আমার ছেলে এবার আস্তে আস্তে সেই বয়সটাই আসছিল যেখানে ওর কিছু স্থির উত্তর দরকার, আর ভেগ উত্তর, হাওয়ায় ভাষা উত্তর চলবে না। এবার তো আমরা দেখলাম যে আমাদের দুজনের দুজনকেই সব থেকে বেশি ভালো লাগে, দুজনের দুজনের সাথেই কথা বলতে সব থেকে বেশি ভালোবাসি, দুজনের দুজনকেই সব থেকে বেশি চিনি, এবং আমরা দুজন জানি আমাদের নিজেদের ভুল কি, এবং আমরা দুজনই একমাত্র আছি যে দুজন দুজনকে জাজ করব না। আর গোটা পৃথিবী তো রয়েছে আমাদের জাজ করার জন্য। সত্যি তাই, হ্যাঁ। আমরা অতটা রেডিও ছিলাম না এতটা ফেমের জন্য। তো সব মিলিয়ে ব্যাপারটা আমাদের কাছে ঠিক সেই মুহূর্তে আমার বাবা মারা যাওয়া, আমার এডিকশনের দিকে চলে যাওয়া, সবটা মিলিয়ে এডিকশন থেকে সেটা থেকে মানে তোমার ইয়ে ফিরলো কি? আমি এটা তুমি বললে আমি বলছি না, এটা আমি যেতে চাইনি। আমি আমার কোনো বলতে অসুবিধা নেই, কারণ এটা লোকে তাহলে এটা থেকে বেরিয়ে আসতে পারবে। একটা মানে আমাদের এটা অত্যন্ত দুঃখজনক যে নেশাটাকে লজ্জা হিসেবে দেখা হয়, কারণ আপনার ছেলে মেয়ের যদি জ্বর হয় আপনি লজ্জা পাবেন না। ঠিক তেমনই এডিকশন একটি অসুখ, এমন একটি অসুখ এই মুহূর্তে যা ক্যান্সার এবং এইডসের পর সব থেকে বেশি মানুষ মারছে। তো আমার মনে হয় সবার আগে তাকে সমাজ থেকে একঘরে করে দেবেন না, তাকে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করুন, এবং তার কাউন্সিলিং করান, ডাক্তারের কাছে নিয়ে যান, ওষুধ খাওয়ান, কারণ এডিকশন একটা বড় রোগ। এবং আমার বলতে দ্বিধা নেই, আমার জীবনের অনেকটা অংশ কেটে গেছে এই রোগের সাথে লড়াই করতে করতে, এবং এমন কিছু এডিকশন ছিল, হেরোইন, ব্রাউন সুগার যেটাকে বলে আর কি, কাফ সিরাপ, যেগুলো একদম মেরে ফেলার মতন। মানে আমি হ্যাঁ, এবং দিদি আমার কলেজ লাইফ থেকে না, কলেজ লাইফ থেকে না, তাহলে তো পড়াশোনাটাও হতো না, এই কাজগুলো হতো না। ইনফ্যাক্ট ওগুলো করে যে কাজের খুব ক্ষতি হয়েছে তা নয়, কিন্তু মানে কিরকম সময় থেকে তোমার এটা শুরু হলো? এটা শুরু হলো একটা সময় যখন বসে গেলাম, চিরদিনই তুমি যে আমার শুটিং হয়ে গেছে, এবার রিলিজ করবে, এর মধ্যে 1.5 বছর একটা টাইম, ভেঙ্কটেশ তো একটা ভালো উইন্ডো খুঁজছে, ভালোভাবে লঞ্চ করবে হিরো হিরোইনকে। সেই সময়টা ওই আমাদের রিহার্সালের পর আমি দেখতাম আমার এক বন্ধু কোনায় গিয়ে কাফ সিরাপ খাচ্ছে। আচ্ছা, সেইখান থেকে আস্তে আস্তে কি খাচ্ছিস, কি হয়, এই থেকে শুরু হয়। তারপরে এই কাফ সিরাপ খেলে ঘুম হয় খুব? না, যাদের এডিকশন তারা জানে এটা অন্য জিনিস হয় না, শুধু ঘুমানোর জন্য তার লোকে ঘুমের ওষুধ খাবে। হ্যাঁ, ঘুমের ওষুধ তো একটা নেশা, মানে কিছু স্পেসিফিক ঘুমের ওষুধ আছে যেগুলো দিয়ে নেশা। হ্যাঁ, তারপর যেটা হয় যে টাকার কোনো অভাব নেই, ফলে নেশারও কোনো অভাব হচ্ছে না। তো প্রিয়াঙ্কা তো এটা খুব বাজেভাবে সামলেছে। প্রিয়াঙ্কা খুব ভালোভাবে সামলেছে আর কি, মানে বাজেভাবেও কাটিয়েছে জীবনে। প্রিয়াঙ্কা অনেকটাই হেল্প করেছে, এবং মা অনেকটা হেল্প করেছে। তুমি কি রিহ্যাবে গেছো? না, আমাকে যেতে হয়নি। আমি একদিন দেখলাম আমার শুটিংয়ে পৌঁছানোর কথা, আমি ঠিক সময় পৌঁছতে পারিনি, প্রায় 6 ঘন্টা পর আমার ঘুম ভেঙেছে কল টাইমের। এটা আমার জীবনে কোনো দিন হয়নি। এটা আমার মানে আপনি আমার বাড়িতে আসবেন নিবেদিতা দি, আমি তাও 2টোর সময় কিন্তু জামা প্যান্ট পরে রেডি, যে বা 3টের সময় আসার কথা, 3টের সময় জামা প্যান্ট পরে রেডি। আমি টাইমটাকে খুব ভ্যালু করি মানুষের, যে আমি যাকে যেটা তুমি কিছু করতেই পারবে, টাইম না করলে তো জীবনে পৃথিবীতে কেউ কিছু করতে পারবে না। আজকাল দেখি টাইমের গুরুত্ব খুব কমে গেছে মানুষের কাছে। হ্যাঁ, আমি দেখেছি কমিটমেন্ট করে লোকে সময় মতো আসার প্রয়োজন বোধ করে না, এবং তার জন্য একটা সরি পর্যন্ত বলার প্রয়োজন হবে না। জানি না, তুমি আর যেটা হয়েছো সেটা ওরা হবে না, আমি শিওর। কিন্তু ওই আর কি, ওই যেদিন 6 ঘন্টা পরে উঠলাম, তারপর সেই যে ছাড়লাম, টানা 10-12 দিন বিছানা থেকে উঠতে পারিনি, এমন অবস্থা। উইথড্রয়ালে ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ,
বা বাড়িতে এসে ডাক্তার না, ডাক্তারের কাছে গাড়িতে করে নিয়ে গেছে ডক্টর JR রাম, খুবই নামকরা সাইকিয়াট্রিস্ট। তিনি দেখেছেন, তিনি ওষুধ দিয়ে, হ্যাঁ জানার নাম। এবং তিনিও খুব ইন্সপায়ারিং ভূমিকা নিয়েছেন আমার এই এডিকশন থেকে বেরোনো। বাহ, এটা খুব ভালো একটা, মানে নতুন প্রজন্মের কাছে এটা একটা খুব ভালো মানে ইন্সপায়ার করবে, যারা যদি সত্যিই চায়। কাউন্সিলিং করেছো? হ্যাঁ, কাউন্সিলিং তো মানে আমি এখনো করি, আমি কাউন্সিলিং এখনো করি। আমার বিশ্বাস সবার করা উচিত। এই ধরনের কম্পিটিটিভ টাইমে, কম্পিটিটিভ ফিল্ডে আমিও করাই আমার ছেলেকে, মানে এমনি করাই। হ্যাঁ, এমনি করানো উচিত। হ্যাঁ, আমি আমার মনের মতো ইচ্ছে মতন কথা বলবো, তার বদলে কেউ আমাকে জাজ করবে না, কারণ তাকে আমি পয়সা দিচ্ছি। একদম, এইটুকুনিই তো যথেষ্ট। লোকে যেমন লেকের ধারে বেড়াতে যায়, সেরকম কাউন্সিলরের কাছে যাওয়া উচিত, তাই না বলো? একদম। আমারও সেটা, আমিও অনেকদিন কাউন্সিলিং করিয়েছি আমার নিজের কারণে, সেজন্য আমি তোমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আবার একটুখানি এটা একটুখানি চলে যাই যে তোমার মানে, আচ্ছা তোমাকে একটা, যারা নতুন আসছে, হ্যাঁ তুমি যেমন তোমার এই তোমার অ্যাডিকশন নিয়ে বললে, নতুন যারা ছবিতে আসছে তাদের কি করে আসা উচিত বলে তোমার মনে হচ্ছে? কারণ এখন তো সব মানে তৈরি হয়ে আসতে হবে, এখন তো শেখার কোনো ব্যাপার নেই। তা বটে, থিয়েটার করতে পারে, ভালো ভালো ইনস্টিটিউট হয়েছে, সেখান থেকে অভিনয় শেখা যায়। অনেক ইনস্টিটিউট আছে, সেগুলোতে যদি এনরোল করতে পারে। আর আমার তো মনে হয় যে যদি সঙ্গতি থাকে, তাহলে ন্যাশনাল স্কুল অফ ড্রামা অ্যাডমিশন পাওয়াটা খুব কঠিন। পুনে FTI এগুলোতে গেলে আর কিছু নয়, আপনার ব্যাচমেটরা অনেক বড় বড় কাজ করছে, এটাও একটা বড় এক্সপোজার। আর কলকাতায় তো খুব বড় বড় ইনস্টিটিউট আছে। হ্যাঁ, আমার বন্ধুরই আছে, অতীন দত্ত, ওর আছে জস টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, মানে ও আর ওর দাদা করে, ওদেরও ওখানেও শেখায়। তো শুনেছি কোনো অতনুদা মনে হয় আছেন। আচ্ছা আচ্ছা, অতনু ঘোষ বিশিষ্ট পরিচালক। হ্যাঁ হ্যাঁ, তো ওরাও শেখায়। তো তোমার মনে হয় একটা বেসিক শিখে আসাটা ভালো? শেখা কোনোদিন বৃথা যায় না, যাই জীবনে শিখবে কিছু না কিছু ভাবে কাজে লেগে যায়। পরবর্তীকালে যদি অভিনয় নাও করে, এই যে গ্রুমিংটা হয়, সেই গ্রুমিংটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লেগে যায়। সো হ্যাঁ, গ্রুমিং এর জন্য তো খুব ভালো জিনিস এটা। এবং সত্যি বলতে এখন তো কারো কাছে সময় নেই যে ফ্লোরে গিয়ে একটু বোঝাবে। আমাকে যেমন রবি ওঝা মারধর করে শিখিয়েছেন, এবং আমি হয়তো সারাদিনে 5 মিনিট অভিনয় করতে পেরেছি, 5 মিনিটের ফুটেজ দিতে পেরেছি, এত বাজে অভিনয় করেছি সারাদিন, কিন্তু আমাকে নিয়ে পড়ে থেকেছেন। আজকের যুগে কেউ পড়ে থাকবে না, শিখে আসতে হবে, পারলে পারো, না পারলে যাও। কিন্তু ওই আর কি, কঠিন কিন্তু আজকের দিনটা। হ্যাঁ, কিন্তু আবার এটাও আমার মনে হয় যে সব কখনো কারো কিছু ন্যাচারাল জিনিস থাকে যেগুলো শিখে কখনো আয়ত্ত করা যায় না। মানে অনন্যা চট্টোপাধ্যায় জীবনে থিয়েটার করেননি, জীবনে কোথাও অভিনয় শিখেননি, কিন্তু অনন্যা চট্টোপাধ্যায়ের মতন অভিনেত্রী আমি খুব কম দেখেছি। এরকম যে ব্যাপারগুলো, কিন্তু অনন্যাদের কিন্তু আবার নাচের একটা হিউজ ট্রেনিং আছে। আচ্ছা, হ্যাঁ, স্টেজের মানে বেসিক একটা ডিসিপ্লিন কোনো না কোনো ভাবে থাকতে হবে, কোনো ফ্যাকাল্টির সাথে থাকা উচিত, আর্টের একটা থাকা উচিত। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, তোমার এখনকার দিনে যারা অভিনয় করছেন তাদের মধ্যে তোমার মানে র্যাঙ্কিং বলবো না, মোটামুটি তোমার, যেমন তুমি অনন্যার কথা বললে, এরকম আরো ভালো অভিনয় করেন তাদের কথা অনন্যাদি তো আমার সিনিয়র হয়ে গেল। নতুনদের মধ্যে যদি বলি, নতুনদের মধ্যে আমি অপুদা ঋত্বিককে রাখছি না, অনির্বাণকেও রাখছি না। অনির্বাণ আমার থেকে ছোট, যদিও অনির্বাণ আমার থেকে 3 বছরের ছোট, আশ্চর্য অভিনেতা, কিন্তু আমি ওদের রাখছি না, ওরা অলরেডি প্রমাণিত তারকা। আবিরকে পরমকে রেখেও লাভ নেই, যিশুদা তো নাই, এরা কেউ নয়, মানে যারা অলরেডি প্রমাণিত। আমার গৌরব অর্জুন দুজনকেই খুব ভালো লাগে। মানে অর্জুনের X= প্রেম দেখে আমি পাগল হয়ে গেছি। এর আগে আমি নিজে একটা ছবিতে ছিলাম ওর সাথে, সেটা ওই ব্যোমকেশ গোত্র,
যেটাতেও সত্যকাম করেছিল, হ্যাঁ দারুণ অভিনয় করেছিল। গৌরব, আমি যখন ছোট লোক দেখছি বা যখন যাই দেখছি, গৌরব এত মানে ভালো অভিনেতা। মানে সব্যসাচীদার ছেলে, হ্যাঁ, চক্রবর্তী। গৌরব চক্রবর্তী, গৌরব হ্যাঁ। চক্রবর্তী, ওকে আমার মানে দুই ভাই খুব ভালো আমার অভিনেতা। দুই ভাইকেই দারুণ লাগে। হ্যাঁ ঠিকই বলছো, আমিও দেখেছি এটা, দারুণ লেগেছে। দুইজনেই খুব ভালো। আর দিব্যকে তো দিব্য, হ্যাঁ, যেটা, দিব্য দিব্য ভালো করছে কিন্তু দিব্য এখন। খুব ভালো অভিনেতা। আচ্ছা, শনকে কেমন লাগে গো? সনের কাজ ভালো, কিন্তু আরেকটু ফ্রি হতে পারে। হ্যাঁ। আরেকটু ফ্রি হলে মনে হয় ওকে সে স্টাক রুটিনে লাগে পড়ে আমার। আসে তো, হ্যাঁ। আমার বরং রাহুলকে ভালো লাগে খুব, রাহুল মজুমদার, আমাদের হরগৌরী পাইস হোটেলের যে নায়ক, তার মধ্যে অদ্ভুত ফ্ল্যামবয়েন্স আছে। শুভস্মিতা খুব ভালো। রূপমা রায় আমার খুব প্রিয় অভিনেত্রী। এটা ব্যক্তিগত একটা বায়াস থেকেই বলতে পারো। কিন্তু যখন আমার কেরিয়ারটা একটু ড্রপ করছিল, তখন আমার আরো জুটিটা ভীষণভাবে, হ্যাঁ, click করে গেছিল। ক্লিক করে এবং আমাকে আবার একটা জায়গায়, হ্যাঁ। বুস্ট দেয়। সো এই কৃতজ্ঞতাটা কোনোদিন ফুরোবার নয়। আর আমার তো অল টাইম ফেভারিট প্রিয়াঙ্কা সরকার, সে তো আমি বলেইছি। তুমি সন্দীপতার নামটা কিছুতেই বলছো না। ওর সত্যি সত্যি আমার যে নাম বলার মতন এখনো সাংঘাতিক লেগেছে অভিনয়ের ক্ষেত্রে, সেটা আমি বলবো না। কিন্তু সন্দীপ তো অসাধারণ স্টেজ পারফর্মার, নাচে খুব ভালো, নাচ মানে। ও এবং পরে রিলস গুলো কি সুন্দর। ব্যাপার, আমি তো নাচে নও পারি না, যখন ওর সাথে স্টেজে উঠেছি, ও কিভাবে যেন ওকে নাচিয়ে নিত, এটা এত ভালো কোয়ালিটি, সেগুলো তো আছে স্টেজে। মানে ওই পরিবার অ্যাওয়ার্ড বা ওইগুলোতে, হ্যাঁ। তার বাইরে মাচা টাচা আমরা কখনো করিনি। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের কথা বলছি, তো সেগুলো ভালো। কিন্তু আমি যেখানে প্রিয়াঙ্কার নাম বলছি, সেটা অন্য জায়গা থেকে, অন্য শ্রদ্ধার জায়গা থেকে বলছি। আমি সেটা সোহিনী সরকার সম্বন্ধে বলছি। আমি সেটা, সোহিনী আমার খুব প্রিয় অভিনেত্রী। সোহিনী আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী। আরো অনেকের নাম আমি ভুলে যাচ্ছি। আমার অম্বরীশ দাকে দারুণ লাগে। অম্বরীশ খুব ভালো, অম্বরীশ দা দারুণ লাগে। অম্বরীশ দা, লোকনাথ দাকে খুব ভালো লাগছে। অমিত সাহা তো অনেকদিন ধরে ভালো কাজ করছেন। আচ্ছা, একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি, সেটা ধরো এই যে এখন যে আমাদের নায়িকারা, মানে ধরো মিমি নুসরাত তো ছেড়ে দিল তৃণমূল, হ্যাঁ, বাকিরাও সব ধরো বিভিন্ন দলে, আমি কোনো একটি দল বলছি না, সব কটা দলেই চলে যাচ্ছে। তাতে বাংলা ছবির তো একটা তো সমস্যা হচ্ছেই, যে ভালো অভিনেত্রীরা চলে যাচ্ছে, সেটাতে কি মনে হয়? এটা হওয়ার কথা নয়, কারণ ব্যালেন্স হয়ে যায়, সবসময় ব্যালেন্স হয়ে যায়। এবং আচ্ছা, এত বাংলাদেশ থেকে সবাই এসে অভিনয় করছেন কেন? মানে ধরো হুব্বা করলেন একজন, সেটা রজতা কথা করতে পারতেন। তারপর ধরো যে পরিমণি আসছে, হ্যাঁ, তাকে বড় সুন্দর দেখতে। আমরা অভিনেত্রী, অভিনয় এসব নিয়ে বক্তব্য কিছু নেই, কিন্তু আমাদের এখানে ধরো পরিমণি যদি একটা ভোলাপচুয়াস সুন্দর মিঠু মুখার্জি ঘরানার একটা চেহারা যদি লাগে, তো আমাদের শুভশ্রী আছে, আমাদের আরও অনেকে আছে, সায়ন্তিকা আছে। তো সে এই যে বাংলাদেশ থেকে সমানে চঞ্চল বাবু এলেন, তো ওইটা তো ধরুন শুভশ্রী চক্রবর্তী করতে পারতেন। আমি কথা বলছি, এখানে আরও অনেক ভালো ভালো অভিনেতা আছেন, কিন্তু এত বাংলাদেশের আসার এই কারণটা কি? আমি তো অন্তত এতে কোনো খারাপ কিছু দেখছি, খারাপ আমিও দেখছি না। কারণ চঞ্চলদা এবং মুশাররফ করিম, ওরে বাপরে বাপ, আমি বলছি রনিদা হুব্বা করতেই পারতো, কিন্তু মুশাররফ করিমও একটা বাঘের মতন অভিনেতা। তারা যদি বাংলার কাঁটাতার ভেদ করে যে কোনো জায়গায় অভিনয় করে, স্বাগত। কারণ আমাদের পরম যাচ্ছে, ঋত্বিক যাচ্ছে, সিনেমা করছে। না, ওরা বাংলাদেশে করছে না, ওরা যাচ্ছে হিন্দিতে। না, বাংলাদেশে করেছে পরম, অনেক ছবি করেছে পরম। পরম তো রীতিমতো প্রায় 5-6টা ছবি করে ফেলেছে বাংলাদেশে। ঋত্বিক করেছে, অনির্বাণ কি করেছে আমি জানি না, অনির্বাণ করেনি মনে হয়। কোনো নায়িকারা গিয়ে কি ওখানে ছবি করেছে? নায়িকারাই তো প্রথম যেত, ঋতুপর্ণা। হ্যাঁ, ঋতুপর্ণা তো আগে, ঋতুপর্ণা এবং রচনা মেনলি ছিল ওড়িয়া ইন্ডাস্ট্রি, বাংলাদেশটা ছিল ঋতুদীপ। হ্যাঁ, তো এই যাতায়াত চলতে থাকুক, কারণ জয়া হাসানকে পেলে বা চঞ্চল আমাকে চৌধুরীকে খুব পেলে, গোপনে, আমি নাম করতে চাই না, একজন বলে যে জয়া হাসান এখানে এসে করছে, অথচ আমরা বসে আছি। মানে আমি
নাম করতে চাই না, এটা এই মেঘ, আকাশ, আর্টিস্ট, জল, এটা কারোর একার হতে পারে না। এই আতিফ ইসলাম গান করছে বলে অভিজিৎ রেগে যাচ্ছে, এটা হতে পারে না। এটা হতে পারে না। যে এই হিন্দিতে কি সিঙ্গার নেই আছে? আসলে বাংলা জায়গাটা তো ভীষণ ছোট, পকেটস খুব কম, দর্শকের সংখ্যাও বাংলাদেশ আর বাংলা। কিন্তু আমি বলছি বাংলাদেশের অভিনেতাদের কাজ পাওয়া নিয়ে আমার মনে হয় না এখানকার লোকেদের, না আমি বলছি বাংলাদেশের অভিনেতাদের কাজ পাওয়া নিয়ে আমার মনে হয় না এখানের বেশি অসুয়া প্রকাশ করার কোনো মানে আছে, কারণ আমাদেরও এখান থেকেও আকচার যাচ্ছে। মানে সুতরাং আমরা ভালোই আছি বাংলা ইন্ডাস্ট্রিতে। বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো আছে, আরো ভালো হবে ভবিষ্যতে। একটু টাকা পয়সা ঠিকঠাক, টাকা পয়সাটা বড্ড, হ্যাঁ আর মুশকিল। কন্টেন্ট, আসলে কন্টেন্টটা আমি যদি দিনের পর দিন যে কন্টেন্ট রাইটার তাকে কম টাকা দিই এবং তাকে বিলিংয়ে ঠিক করে জায়গা না দিই, তাহলে তো ভালো ট্যালেন্ট কন্টেন্ট লিখতে চাইবে না, তাহলে ভালো কন্টেন্ট পাবো কি করে? তো কন্টেন্ট রাইটারদেরকে প্রচুর টাকা দেওয়া উচিত, সেই টাকাটা সবার ভাবা উচিত। আচ্ছা, তোমার একটা একদম পুরনো একটা কথা জেনে নি, তোমার স্কুল কলেজটা একটু বলে দাও তো। আমার স্কুল নাকতলা হাই স্কুল। হ্যাঁ, আমি নাকতলার অত্যন্ত গর্বিত একজন ছাত্র। ক্লাস 5 থেকে 12 পুরো টানা বিজ্ঞান নিয়ে পাশ করে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে আশুতোষে ভর্তি, বিবিএ, কিন্তু কমপ্লিট করতে পারি না। মাঝপথেই সিনেমা সিরিয়ালের প্রচন্ড চাপ চলে আসে, তারপর প্রাইভেটে বাংলা অনার্স। আচ্ছা, এই হলো ব্যাপার স্যাপার। আর মা বাবার কথা একটু বলে দাও। মা বাবা হচ্ছে, বাবা শিক্ষাগুরু, বাবা বেস্ট ফ্রেন্ড, মাও খুব কাছের বন্ধু। বাবা বিশ্বনাথ ব্যানার্জি, মা শ্যামলী ব্যানার্জি। বাবা মারা গেছেন, বাবা মারা গেছেন এবং ওই রিলিজের পরপরই, চিরদিনীর 6 মাস পর রিলিজের, কাজে চিরদিনীটা দেখেই গেছেন, সেটা একটা ভালো বিষয়। বাবা মা, আমার দাদা আছে, আমার দাদা আয়ারল্যান্ডের ডাবলিনে থাকে। হ্যাঁ, বস্তুত এরা তিনজনই খুব ইম্পর্টেন্ট আমার জীবনে। উনি কি করেন? উনি সফটওয়্যারে আছেন। উনি অত্যন্ত জুয়েল একজন ছাত্র, মানে পুরো আমার উল্টোটা। আমি যতটা, তুমিও একটা জুয়েল অভিনয়। হ্যাঁ, অভিনয় তোমার ভীষণ ভালো লাগে আমার। দাদা থ্যাংক ইউ। আমি দুষ্টু ছিলাম, দাদা শান্ত ছিল। তো দাদা একাডেমিক্যালি হয়েছে, তুমি শিল্পের দিকে হয়েছে, সেই দুজনেই দুটো দিকে হয়েছে। তো কিন্তু দাদা খুব সাহস দিয়েছে যে তুই যা, তুই কর, আমি তো হয়েছি, তুই কর। তো দাদা, বাবা মা তিনজনেই পুশ করেছে। তো তোমার বাড়ির সামনে যে নেম প্লেটে যে নামগুলো লেখেছে, সেখানে দাদার নামও কি লেখা আছে? দাদা বৌদির নাম আছে। আচ্ছা, দাদা বৌদির নাম আছে, লেট বাবার নাম আছে। প্রিয়াঙ্কার নাম নেই কেন? প্রিয়াঙ্কার নামটা এখন নেম প্লেটটা এসে গেছে, লাগানো হয়নি। আচ্ছা, মাঝখানে সরিয়ে দেওয়া হয়েছে। কিরকম দেখেছো তো চোখটা? না, তাহলে আমাদের এখানে আমরা শেষ করি। তাহলে ওর এইখানে, ওর এই বিজয়গড়ের এই ফ্ল্যাটে শুধু নেম প্লেটটা বসানো হয়নি, বাকি সবই মোটামুটি আমরা ভালোর দিকেই দেখতে পাচ্ছি। এবং এই যে একটা স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে একটা মিলন, এবং এই যে নতুন করে একটা সুন্দর একটা সম্পর্কে এগিয়ে যাওয়া, এটা আমরা সেলিব্রেট করব এবং আশা করব ওরা বিবাহবার্ষিকী খুব সুন্দর জমিয়ে করবে। আমরা তাতে নিমন্ত্রিত হব, বেশ চিংড়ি মাছের মালাইকারি টালাইকারি দিয়ে, যে ব্যাপারটা মিষ্টি দিয়ে, মালাইকারি দিয়ে ব্যাপারটা জমিয়ে আমরা খুব সুন্দর করে উপভোগ করব। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ রাহুল আমাদের ইয়ে করার জন্য। আর আবার নিশ্চয়ই কোনো এরকম গুণীজনের সঙ্গে আমরা কথা বলবো। নিবেদিতাদির চ্যানেল নিবেদিতা অনলাইন দেখতে ভুলবেন না, চোখ রাখুন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর ঘন্টা বাজানো, ওই বেল আইকন বাজানো না কি আছে, সব কিছু করে ফেলুন। সৌজন্যে জজ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট।